আমরা প্রিপজিশনের যদিও প্রিপজিশনের ক্লাস করেছিলাম না ইতিপূর্বে, কিন্তু জাস্ট আমরা সেন্টেন্স তৈরি করব কিভাবে, ওই সেন্টেন্স তৈরি করার সময় যতটুকু আসলে জানা দরকার একটা সেন্টেন্স তৈরি করতে গেলে, যতটুকু বলতে জাস্ট ওই ক্লাসটা নেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু আমি তোমাদের শিখিয়েছিলাম। মোটামুটি সিম্পল যে প্রিপজিশন গুলো আছে সেগুলো তোমাদের শেখানো হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদের প্রিপজিশন ক্লাস করা হয়েছিল না। মানে সেই সময় শেখানোর উদ্দেশ্য কি, যেহেতু একটা সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সে প্র্যাকটিস তোমাদের করাতে হবে। আর তার জন্য প্রিপজিশন তো দরকার হবে, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রিপজিশন ছাড়া আসলে সেন্টেন্স গঠিত হবে কিন্তু বড় সেন্টেন্স হবে না। একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো বাদেও অন্য কিছু যদি থাকে তাহলে সেইগুলো তুমি যদি ট্রান্সলেট করতে চাও তাহলে অবশ্যই প্রিপজিশনের সহযোগিতা লাগবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটা বাদেও যদি আরো কথা থাকে তাহলে সেগুলোর জন্য অবশ্যই প্রিপজিশন লাগবে। এই জন্য যতটুকু পড়ানো দরকার আমি করিয়েছিলাম তোমাদের ওই ক্লাসটা বোঝানোর জন্য। তো যে প্র্যাকটিস গুলো দিয়েছিলাম আশা করি সেই প্র্যাকটিস গুলো তোমরা করেছো। আমি কিন্তু প্র্যাকটিস নিবো তোমাদের, আমি আরেকদিন সুযোগ দিচ্ছি। আমি আজকে প্রিপজিশনের ক্লাসটা নিয়ে আগামীকালকে তোমাদের থেকে প্র্যাকটিসটা আমি নিবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটু ভালো করে সবাই প্র্যাকটিস করতে থাকো। পাস্ট ইনডিফারেন্ট সরি হচ্ছে পাস্টের উপরে ডিপ্লোমা লাইফে যা করেছো পাস্টে, তার উপরে যে প্র্যাকটিসটা নেওয়ার কথা। মনে করো না ভাইয়া মনে হয় ভুলে গেছে, আমি ভুলে যাইনি, সে প্র্যাকটিসটা কিন্তু হবে ইনশাল্লাহ। তো আজকে মানে আগামীকালকে ইনশাল্লাহ তোমরা সে প্র্যাকটিসটা দিবা। তাহলে এখন আমরা প্রিপজিশন করব। তো প্রিপজিশনটা কি? প্রিপজিশন যদি বলি, প্রিপজিশন কত প্রকার সেটাও আমি বলবো ইনশাল্লাহ। আগে আমরা যদি একটু বলি প্রিপজিশনটা কি। প্রিপজিশন হচ্ছে, দেখো আমরা আহ গত ক্লাসে আগে যখন প্রিপজিশনের সামান্য কিছু বলেছিলাম সেই সময় বলেছিলাম যে প্রি অর্থ হলো পূর্ব। আমি যদি একটু বলি যে প্রি, যার মিনিং হচ্ছে তোমার পূর্ব। হ্যাঁ, পূর্ব, প্রি মানে পূর্ব। যেমন আমরা বলি প্রি মডেল মানে পূর্ব একটা মডেল। হ্যাঁ, মানে প্রি মানে হচ্ছে আমরা সচরাচর বলি পূর্ব। পূর্ব মানে কিন্তু এটা দিক, যে পূর্ব পশ্চিম এই পূর্ব না, কিন্তু মানে কোনো কিছু পূর্বে আর কি, পূর্বে বোঝাচ্ছে আগে এরকম কিছু। এরপরে দেখো আরেকটা কথা আছে এর সাথে, সেটা কি, সেটা হচ্ছে তোমার সাথে একটা আছে পজিশন। পজিশন, অবস্থান, তাই না এটা? হ্যাঁ পজিশন মানে আমরা বলি অবস্থান। পজিশন মানে অবস্থান, মানে পূর্বে অবস্থান। প্রি মানে হলো পূর্ব, আর পজিশন মানে হচ্ছে অবস্থান, দ্যাট মিনস পূর্বে অবস্থান। তো এখানে পূর্বে অবস্থান, কার পূর্বে অবস্থান? ডেফিনেটলি কোনো কিছুর পূর্বে অবস্থান, সেটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন। আমরা যে বলবো পূর্বে অবস্থান কার, হয় নাউন হবে অথবা সেটা প্রোনাউন হবে। এই দুটোর মধ্যে যে কোনো একজন হবে যার পূর্বে অবস্থান বোঝাচ্ছে। নাউন অথবা নাউন অথবা প্রোনাউনের পূর্বে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে আমরা যে ওয়ার্ড গুলা বসে সেগুলোকে আমরা সচরাচর প্রিপজিশন বলে থাকি। ঠিক আছে? এখন বলতে পারো ভাই নাউনের আগে তো আমরা দা বসে, দা কি প্রিপজিশন? বা দি, এটা কিন্তু প্রিপজিশন না। নাউন বা প্রোনাউনের আগে বসবে এবং সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। হ্যাঁ, মডিফাই মানে কি আমি একটু পরে বলতে বুঝতে পারবো আর কি। মানে আরো সহজভাবে যদি বলি যে তোমার ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাতে আমরা যে আকার একার হস্যিকার ব্যবহার করি, হ্যাঁ, সেই আকার একার হস্যিকার, হ্যাঁ, এইগুলোর জন্য বা র বা এর এইগুলো যুক্ত করার জন্য যেই ওয়ার্ড গুলো ইংলিশে ব্যবহার করি সেগুলো আমরা প্রিপজিশন। যেমন আমি যদিও ইতিপূর্বে দু একটা ক্লাসে বলেছি, হ্যাঁ, যে তোমার হচ্ছে আহ, বাংলাতে যদি বলি মাঠ, মাঠ ডেফিনেটলি একটা নাউন। ফিল্ড, কিন্তু মাঠ এর সাথে যদি একটা এ যুক্ত করি তখন কিন্তু হয়ে গেল মাঠ এ। যদি মাঠের সাথে যদি একটা এ যুক্ত করি তখন কিন্তু সেটা আমরা বলে ফেলি যে এটা সব মিলে হলো মাঠে। এই যে দেখো এখানে যে একটা এ কার যুক্ত হয়েছে, এ কার, এই এ এ কারের জন্য আমরা যে ইংলিশে যে ওয়ার্ড গুলো ব্যবহার করি সেগুলোকে বলবো আমরা প্রিপজিশন। আবার যদি বলি মাঠ এর সাথে আবার একটা এর, সব মিলে হয়ে যায় এটা মাঠে। তো এর জন্য এই যে এর জন্য যে ওয়ার্ড গুলো ব্যবহার করি সেগুলো প্রিপজিশন। এখন কথা হচ্ছে আমি তোমাদের যখন সেন্টেন্স তৈরি করতে হয়, সেন্টেন্স তৈরি করতে হয় কিভাবে সেই ক্লাসে কিন্তু বলেছিলাম যে ইংলিশটা হয় উল্টা ভাবে, কিছুটা আরবির মতো। আরবি যেমন আমরা উল্টা লাইন উল্টা ভাবে পড়ি, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা ট্রান্সলেট করি উল্টা ভাবে।
বাংলাতে যেটা আগে ইংলিশে সেটা পরে। তো দেখো এই মাঠ এর পরে আছে এ, কিন্তু যখন তুমি ইংলিশ পড়বা তখন এই এ এর জন্য, এই এ কথাটার জন্য, এইটুকুর জন্য যেই ওয়ার্ডটা তুমি লিখবে ইংলিশে সেটা এই মাঠের আগে বসাতে হবে। ইন, কেন সেটা আমি বলবো পরে, সমস্যা নেই, এমনি জাস্ট বুঝে রাখো। এখানে মাঠের আগে কিন্তু বসাতে হবে, আগে ইন তারপরে মাঠ, ফিল্ড। ঠিক এখানে এর, এই এরটা মাঠের পরে না বরং আগে, অফ। ইংলিশের ক্ষেত্রে যেহেতু বাংলাতে যেটা পরে বলছি সেটা ইংলিশে হয় আগে, এই জন্য বাংলাতে যদি বলি পরে হবে, কিন্তু ইংলিশে যদি বলি নাউন বা প্রোনাউনের আগে হবে। বাংলাতে নাউন বা প্রোনাউনের পরে এবং ইংলিশে হবে নাউন বা প্রোনাউনের আগে। সেটা হচ্ছে প্রিপোজিশন। আশা করি বুঝতে পারছো। প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। সংজ্ঞা বুঝে আর কি হবে যদি ইউজ যদি না করতে পারি। আসলে এবার আমরা ইউজ দেখি। ইউজের উপর ভিত্তি করে প্রিপোজিশন অনেক প্রকারভেদ আছে। গ্রামার বইতে দেখবা বিভিন্ন বইতে বিভিন্ন রকম প্রকারভেদ দিয়েছে। আমি ব্যবহারের দিক থেকে প্রিপোজিশন কে 4 ভাগে ভাগ করে আমি ক্লাস করাই আর কি। আমি কয়টা ভাগে ভাগ করে ক্লাস করি সেটার আলোকে আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি প্রিপোজিশনের টাইপস। হ্যাঁ, এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে দেখবা, কিন্তু আহ, আলোচনা ঘুরে ফিরে সে একই রকম। প্রিপোজিশনটাকে ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। টাইপস অফ প্রিপোজিশন। নাম্বার 1, প্রিপোজিশন অফ টাইম, সময়ের প্রিপোজিশন। নাম্বার 2, প্রিপোজিশন অফ প্লেস, স্থানের প্রিপোজিশন। স্থানের উপর বেস করে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করি। টাইমের উপর বেস করে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করি। এরপরে হচ্ছে প্রিপোজিশন অফ পার্সন, পার্সনের উপর ভিত্তি করে আমরা কিছু প্রিপোজিশন ব্যবহার করি, ব্যক্তির উপর ভিত্তি করে, প্রাণী বা ব্যক্তি যেটা বলো না কেন। এরপর হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপরে যেটা রয়েছে সেটা হলো ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, এই 5টা ভাগে ভাগ করে আমি প্রিপোজিশন তোমাদের শেখাবো, এবং ন্যাচারালি 5টা ভাগে আমরা ভাগ করে করতে পারি প্রিপোজিশন থেকে। প্রিপোজিশন অফ টাইম, সময়ের উপর প্রিপোজিশন আমরা শিখবো। হ্যাঁ, তারপর প্রিপোজিশন অফ স্থান, স্থানের উপর আমরা প্রিপোজিশন শিখবো। যে কোনো স্থান, স্থান যদি বোঝায় তাহলে তার আগে অবশ্যই আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। কোনো স্থান বোঝালেই, কোনো যদি একটা স্থান যদি বোঝায়, হ্যাঁ, সচরাচর, সচরাচর কোন একটা স্থান বোঝাচ্ছে কিন্তু সেই স্থানটা কোনো সাবজেক্টের স্থানে না, তুমি যখন ট্রান্সলেট করছো সেই স্থানটা সাবজেক্ট হচ্ছে না, কোন একটা স্থান বোঝাচ্ছে এবং সেটা কোনো সাবজেক্ট ইন্ডিকেট করছে না, সেক্ষেত্রে অবশ্যই স্থানের আগে প্রিপোজিশন বসাতেই হবে, প্রিপোজিশন বসাতেই হবে, সাবজেক্ট না হয়ে যদি একটা স্থান যদি বোঝায়। এরপরে পার্সন, আমরা হচ্ছে পার্সনের ক্ষেত্রে কিছু প্রিপোজিশন ব্যবহার করব। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলা এই উপরের 3টার ক্ষেত্রে কোনোটাই মিলবে না, কিন্তু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের সাথে ওই প্রিপোজিশনটাই বসাতে হবে, ওই প্রিপোজিশন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসানো যাবে না। হ্যাঁ, এইগুলোকে আমরা বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এরপর আছে ফ্রেজাল ভার্ব। ভাই এটা সংখ্যাটাও কিরকম হতে পারে? কোনটার সংখ্যা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা অনেক। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে সংখ্যাটা সেটা আসলে অনেক। কি বলবো, বিভিন্ন বইতে দেখবে কোনো বইতে 1000টা আছে, কোনো বইতে 500টা আছে, কোনো বইতে 1200টা আছে, অনেক। এক্স্যাক্টলি আসলে সংখ্যা ভাই বলা, এতগুলো কি মুখস্থ করা সম্ভব? আমি কিন্তু তোমাদের মুখস্থ করতে বলিনি। তুমি যদি মানে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদে বাকি যে 4টা আছে, বাকি যে 4টা আছে, এই একটা, এইটা, 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 এইগুলো যদি ভালো করে পারো, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমি যখন বেশ কিছু কৌশল আমি তোমাদের শিখিয়ে দেবো, সেই কৌশলগুলো মনে রাখলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি যদি আমি যে কৌশলগুলো শেখাবো সেই কৌশলগুলো না জেনে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে যাও, তাহলে তোমার যা পরিশ্রম হবে তার আর, আমি যে কৌশলগুলো শিখিয়ে দেবো সেই কৌশল প্লাস এই 4টা ভালো করে পারলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার কাছে একদম পানি হয়ে যাবে, তার 50% পরিশ্রম তোমার কমে আসবে। ইভেন মানে আমি একদমই যদি বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমার মুখস্থ করাই লাগে না, তাহলে এটা আসলে ভুল বলা হবে। তোমাকে মুখস্থ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিন্তু জাস্ট 2-1 বার বললে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। হ্যাঁ, এমন কিছু কৌশল আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, ইভেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করার বেশ কিছু কৌশল আছে, কিন্তু কৌশলগুলো না জেনে মুখস্থ করলে গাধার মতো বসে বসে মুখস্থ করতে হবে, যেটা আসলে মনেই থাকবে না। আর কৌশলগুলো জেনে যদি একটু পড়ো তাহলে দেখবে তোমার মাথার মধ্যে ঢুকে যাচ্ছে। মানে প্রিপোজিশনে একটা ভয়ের কোনো কারণ নাই, যদি ক্লাসগুলো নিয়মিত করো আর যদি বুঝে থাকো তাহলে দেখবে প্রিপোজিশন, সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর যাই হোক না কেন তোমার মাথার মধ্যে সহজে ঢুকে যাচ্ছে, তুমি খুব সহজে ইউজ করতে পারছো। এটা নিশ্চিত করে আমি বলতে পারি যে তোমার, আচ্ছা আমি কি রেকর্ডিং অন করেছি? হ্যাঁ করেছি। মানে এটা নিশ্চিত করে বলতে পারি তোমার যে অ্যাডমিশন টেস্ট হবে সেই অ্যাডমিশন টেস্টে যে প্রিপোজিশন গুলো আসবে তার ভিতরে 80% তুমি পারবে। 100% আসলে কোনো গ্রামার আর্টিকেলে আমি তোমাকে সিওরিটি দিতে পারবো না 100% পারবা, কারণ দেখা যাচ্ছে 2-একটা
মানে খুবই কঠিন থাকতে পারে, যেটা তুমি নাও পেতে পারো। 80% তুমি পারো। যদি 10 মার্কস থাকে তাহলে ইনশাআল্লাহ তুমি সেখানে 8 মার্কস তুলতে পারো। 10 মার্কস থাকলে সবই পারো, মানে যারা খুবই ভালো ইংলিশে তারা হয়তো সবই পারবে, কিন্তু তারপরেও ধরে রাখছে হয়তো তুমি 2 মার্কস তোমার কাটা যেতে পারে। হ্যাঁ, এরকম পারবা ইনশাআল্লাহ। জাস্ট মনোযোগ দিয়ে তোমাকে ক্লাস করতে হবে। আশা করি বুঝছো। এত ভয় পাওয়ার কোনো কিছু নেই, প্রিপোজিশন নেই। এখন এই যে আমি মোটামুটি এটা নিয়ে বললাম, এটা নিয়ে বললাম, এটা নিয়ে বললাম, এটা নিয়ে বললাম, কিন্তু এটা নিয়ে বলে দিই। এটা তোমাদের কাছে হয়তো নতুন কথা লাগতে পারে। ফ্রেজাল ভার্ব, এটা কি বোঝো তোমরা? ফ্রেজাল ভার্ব বলতে পারো ভাই এটা তো একটা ভার্স, তাহলে প্রিপোজিশনের মধ্যে কেন রাখছেন? ফ্রেজাল ভার্ব জিনিসটা কি কি বলতে পারবা? জানো যে ফ্রেজাল ভার্ব কি? হ্যাঁ, এটা পড়ছিলাম কিন্তু এটা আসলে যে কি এটা তো জানা নাই। আচ্ছা ফ্রেজাল ভার্বস আচ্ছা, পড়ছিলাম আর কি। আমি আমি যদি একটু বলি, তোমরা খুব কমনলি যে ওয়ার্ড ইউজ করে থাকো, কমনলি কিছু ওয়ার্ড তোমরা ইউজ করে থাকো, দেখো যেমন হচ্ছে আমি যদি বলি, এটা খুব কমন, আগে বলেছি মেয়েদের মুখে কমন এটা। ব্রেক, তার সাথে একটা দিয়ে দিচ্ছে আপ, ব্রেক আপ। এটা কমনলি আমরা খুব ইউজ করে থাকি। এই যে দেখো একটা ব্রেক বলেছি, তার সাথে কিন্তু একটা আপ যুক্ত করেছি। ব্রেক মানে কিন্তু একটা ভার্ব, হ্যাঁ, ব্রেক মানে হলো ভার্ব, আর তার সাথে একটা আপ যুক্ত করেছি, ব্রেক আপ। এরপর দেখো আরো আমরা যদি বলি গিভ, রান অফ, হ্যাঁ দেখো গেট গিভ, অফ। হ্যাঁ দেখো হচ্ছে গিভ, গিভ মানে কি দেওয়া, কিন্তু গিভের সাথে যখন তুমি একটা আপ যুক্ত করবে তখন কিন্তু এই গিভ মানে কিন্তু দেওয়া হবে না, এই গিভ মানে ছেড়ে দেওয়া কোনো কিছু, হ্যাঁ, মানে কোন অভ্যাস ত্যাগ করা, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। গিভ আপ মানে ছেড়ে দেওয়া, বা তোমার কোনো একটা অভ্যাস আছে, সে অভ্যাসটা তুমি ত্যাগ করে ফেলছো, এরকম কিছু বোঝায় গিভ আপ। তারপরে যে বললা যে টেক, টেক মানে হচ্ছে তোমার নেওয়া, আমরা জানি টেক মানে হলো নেওয়া, কিন্তু টেক অফ এটা যখন বলবো তুমি, এর মানে হলো খুলে ফেলা। টেক অফ ইয়োর শার্ট, তোমার শার্টটা খুলে ফেলো, হ্যাঁ, এরকম বোঝাবে কিন্তু। টেক অফ ইয়োর শুজ, তোমার জুতা খুলে ফেলো। তো এই যে দেখো ভার্বের সাথে কিছু প্রিপোজিশন যুক্ত হয়, যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটাই পুরোপুরি চেঞ্জ করে দেয়। ভার্বের সাথে কিছু প্রিপোজিশন যুক্ত হবে, যুক্ত হয়ে তার অর্থটাই টোটালি চেঞ্জ করে দেবে। যেমন দেখো আরো বেশ কিছু উদাহরণ দিতে পারি আমরা। গেট, গেট মানে আমরা জানি পাওয়া, কিন্তু গেটের সাথে যখন একটা আপ যুক্ত করবে, এটা কিন্তু আমরা সচরাচর কিন্তু হচ্ছে ইংলিশে মানে বাংলাতে খুব ব্যবহার করি। এই সর্বনাশ, তোমার গেট আপ দেখলেই হয়ে যায় কি গেট আপ, বাবারে বাবা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে গেট আপ। এটা কিন্তু দেখো যখন আমি গেটের সাথে একটা আপ যুক্ত করে দিয়েছি তখন কিন্তু দেখো অর্থটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো আমি তোমাকে উদাহরণ দিতে পারবো যেগুলার জাস্ট প্রিপোজিশন যুক্ত গুলো, আমি তো শুধু আপ দিয়ে দেখাচ্ছি, এরকম আরো হয়। আপ, ইনটু, ইন, তারপরে অফ, এরকম অনেকগুলো যুক্ত হয় যে তোমার টোটালি ওই ভার্বটার অর্থটাকে চেঞ্জ করে ফেলে। মানে ভার্বের সাথে যে প্রিপোজিশন গুলো যুক্ত হবে, ভার্বের ঠিক পরে, ভার্বের ঠিক পরে মানে ভার্বের সাথে একটা প্রিপোজিশন যুক্ত হয়ে ভার্বের নতুন কোন একটা ওয়ার্ড মিন করবে, সেগুলাকে আমরা বলি হলো ফ্রেজাল ভার্ব। যেহেতু ভার্বের সাথে আমরা প্রিপোজিশন বসাচ্ছি, তখন কিন্তু এই প্রিপোজিশনটায় ভার্বের সাথে যে প্রিপোজিশনটা আমরা বসাচ্ছি, এই দেখো এখানে যে ভার্ব গুলা বসিয়েছে, ভার্বের সাথে যে প্রিপোজিশন গুলো বসাচ্ছি, এইগুলো কিন্তু আর সরাসরি প্রিপোজিশনের মতো কাজ করবে না সেন্টেন্সে, তখন সেইগুলা কাজ করবে একটা ভার্বের মতো কাজ করবে। এই জন্য আমরা এটাকে প্রিপোজিশনের মধ্যে রাখছি, এই জন্য যেহেতু প্রিপোজিশনের ওয়ার্ড গুলো এখানে বসছে, কিন্তু সে প্রিপোজিশনের মধ্যে কাজ করছে না, কাজ করছে হলো ভার্বের মতো। আমি বলবো যখন আমি ফ্রেজাল ভার্ব করাবো তখন বলবো ইনশাল্লাহ, মানে স্পিকিং ইংলিশ বা রাইটিং স্কেলের জন্য এই বা রিডিং স্কেলের জন্য ফ্রেজাল ভার্ব জানা অতি জরুরি। তোমার মানে ফ্রেজাল ভার্ব যদি তুমি জানো, তুমি অনেক ইংলিশ জানো, মানে অনেক ইংলিশের ভোকাবুলারি জানো, অনেক ইংলিশের ভোকাবুলারি তুমি জানো, কিন্তু হচ্ছে সেই ভোকাবুলারি দিয়ে মনে করো তুমি 5টা ভোকাবুলারি জানো। আমি উদাহরণ দিই তোমাকে, তুমি মনে করো 5টা ভোকাবুলারি তুমি পারো, 5টা ভার্বের মিনিং তুমি জানো, মনে করো ওই 5টা ভার্বের সাথে তুমি কিছু প্রিপোজিশন যুক্ত করে, কিছু প্রিপোজিশন যুক্ত করে তুমি 25টা মিনিং অটোমেটিক্যালি তৈরি করে ফেলতে পারবে। ব্যাপারটা ভালো করে বোঝো, তুমি অনলি 5টা, উদাহরণ দিয়ে বলছি, অনলি 5টা ভার্বের মিনিং তুমি জানো, বাংলা মিনিং জানো, কিন্তু ওই 5টা ভার্বের সাথে তুমি কিছু প্রিপোজিশন যুক্ত করে আরো 25টা মিনিং তুমি অটোমেটিক্যালি তৈরি করে ফেলতে পারো।
অথচ তুমি যে এই 5টা দিয়ে যে বাকি যে প্রতিষ্ঠা যে তুমি তৈরি করছো ওই প্রতিষ্ঠার জন্য আলাদা ভার্ব রয়েছে, 5টার জন্য আলাদা ভার্ব রয়েছে। হ্যাঁ, আমার কথা মানে বুঝছো আমি কি বলছি, যে 5টার জন্য আলাদা ভার্ব রয়েছে, কিন্তু সে জি আলাদা ভাইয়া। ভার্ব মুখস্থ না করে তুমি জাস্ট তার সাথে কিছু প্রিপজিশন যুক্ত করেই তুমি নতুন কিছু ওই একই মিনিং এর আরেকটা ভার্ব তুমি তৈরি করতে পারবা। বুঝছো কি বললাম? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এই জন্য আমাদের ফ্রেজাল ভার্বটা খুবই ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য। এই জন্য আমি এটা তোমাদের প্রিপজিশনের মধ্যে শেখাই দেবো। জাস্ট তুমি যতগুলা ভার্বের মিনিং জানো সেই ভার্বগুলোর সাথেই কিছু প্রিপজিশন যুক্ত করে দেখবা যে তুমি আরো অনেকগুলা মানে ওয়ার্ড মিনিং তোমার মাথার মধ্যে সেট আপ হয়ে যাচ্ছে। এনিওয়ে, তো এই এই 5টা ক্যাটাগরি আমরা প্রিপজিশন শিখবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরু করি, চলো, যে প্রিপজিশন অফ টাইম। চেষ্টা করবা হ্যাঁ প্রিপজিশনের ক্লাসগুলো লাইভ থেকে মানে লাইভে মিস না করতে, প্রিপজিশনের ক্লাসগুলো অন্তত। মানে এখানে লাইভে ক্লাস করাটা বেটার হবে। ইংলিশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট এবং এটা কঠিন একটা পার্ট বলতে পারে প্রিপজিশন। আসলে আমরা শুরু করি প্রিপজিশন অফ টাইম। প্রিপজিশন অফ টাইম, তো টাইমের ক্ষেত্রে আমরা কোন কোন প্রিপজিশন গুলো ব্যবহার করে থাকি সেগুলো আগে দেখে নিই এক নজরে। অন, ইন, অ্যাট, বিফোর, উইদিন, বাই, অ্যাবাউট। অ্যাবাউট অথবা অ্যারাউন্ড, হ্যাঁ অ্যাবাউট অথবা আমরা বলবো অ্যারাউন্ড। ন্যাচারালি এই প্রিপজিশন গুলো আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এগেইনস্ট, হ্যাঁ সরি এখানে আরেকটা হবে আফটার। আফটারটা আমি এখানে লিখতে ভুলে গেছি, আফটারটা হয় টাইমের ক্ষেত্রে আফটার বসানো যায়, কিন্তু এগেইনস্ট মানে বিরুদ্ধে, বা তোমার হচ্ছে বা তোমার কি বলবো যে বিহাইন্ড মানে পেছনে। হ্যাঁ, তো এরকম আরো বেশ কিছু প্রিপজিশন আছে যেগুলো আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করি। এই যে আমি এখানে যেগুলো লিখে রেখেছি এইগুলাই হয় ব্যবহৃত হয় সচরাচর, এগুলো বাইরে খুব বেশি হয় না। সাথে আরেকটা হবে এখানে আফটার। আফটারটা আমি লিখতে ভুলে গেছি আর কি। তো এইগুলো আমরা দেখলাম এক নজরে এই প্রিপজিশন গুলো আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যদিও আমি ইতিপূর্বে তোমাদের যখন সেন্টেন্স মেক করে ক্লাস করাচ্ছিলাম সেই সময় প্রিপজিশনের টাইমের উপর প্রিপজিশন সামান্য কিছু বলেছিলাম। আজকে আমরা আরো একটু জানবো ইনশাল্লাহ। এখন আসলে জানি আমরা কোনটার ক্ষেত্রে কোনটা, মানে তোমার প্রথমে আমরা একটু দেখবো যে কিছু প্রিপজিশন আছে টাইমের ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয়। কিছু প্রিপজিশন আছে সেগুলো চল আগে দেখে নিই। মানে ন্যাচারালি ব্যবহার, মানে প্রাকৃতিক ভাবে কিছু জিনিস আছে না যে ন্যাচারালি এটা হয়। যেমন দেখো একটা মানুষের প্রকৃতি ন্যাচারালি এক একরকম থাকে আর কৃত্রিম ভাবে সে আরেক রকম করে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখবা যে অনেকে আছে কি হয়, মানে আমার কথাটা ভুল ভাবে নিও না, যে অনেক আছে যে হচ্ছে তোমার ন্যাচারালি কিন্তু সে তোমার কি বলবো খুবই ভালো একটা মানুষ। ন্যাচারালি মনে করে এই মানুষটা, একটা মানুষ আগেই দেখে, হ্যাঁ ন্যাচারালি মনে করে এই মানুষটা খুবই ভালো একটা মানুষ, কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা মানুষের সাথে সে খারাপ আচরণ করছে, হয়তোবা কোনো না কোনো কারণে সে খারাপ আচরণ করছে। এখন এই ক্ষেত্রে এই যে মানুষটা খুবই ভালো মানুষ কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে সে খারাপ আচরণ করছে, এই খারাপ আচরণটা এটা হলো তার কৃত্রিম দিক, কিন্তু ন্যাচারালি সে প্রাকৃতিক ভাবে কিন্তু সে একটা ভালো মানুষ। বা কিছু মানুষের মধ্যে ন্যাচারালি কিছু বৈশিষ্ট্য থাকে কিন্তু প্রাকৃতিক ভাবে সে কোনো না কোনো কারণে অন্যরকম বৈশিষ্ট্য দেখাতে পারে। হ্যাঁ, ঠিক অন্যরকম ভাবে প্রিপজিশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যেটা ন্যাচারালি যেটা হয়, সচরাচর যেটা হয় বা সাধারণত যেটা হয় সেটাকে দেখে নিই, তারপরে কৃত্রিম ভাবে প্রিপজিশন কেমন আচরণ করতে পারে সেটাও দেখবো ইনশাল্লাহ। তা আসো প্রথমে ন্যাচারালি দেখি। ন্যাচারালি যদি বলি তাহলে প্রথমে যেটা আসে সেটা অন, বিফোর এ সার্টাইন ডে অর ডেট। হ্যাঁ, একটি নির্দিষ্ট সময়, সরি একটি নির্দিষ্ট তারিখ অথবা দিন এর আগে অন প্রিপজিশন ব্যবহার করব। এটা কিন্তু তার প্রাকৃতিক ভাবে এটা হবে, হ্যাঁ মানে নেচার এটা। ডেট এবং যদি দিন যদি থাকে তাহলে সেখানে আমরা অন প্রিপজিশন ব্যবহার করব। এটা নেচার, আমার কথাটা কিন্তু বুঝিয়ে নিও, মানে এটাই তার বৈশিষ্ট্য, মেন বৈশিষ্ট্য এটা। কিন্তু কৃত্রিম ভাবে সে কখনো কখনো অন্য কিছু আচরণ করতে পারে, কিন্তু এর মেন বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে ডে অথবা কোনো ডেট যদি থাকে, দিন অথবা তারিখ যদি হয় তার আগে আমরা অন প্রিপজিশন ব্যবহার করব। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি অন ফ্রাইডে, অন মনডে, অন 25 জুলাই, হ্যাঁ অন 10 আগস্ট। আমার কথা মনে হয় বুঝতে পারছো কি বলছি? এটা একদম টোটালি নেচার এটা। এটা মানে এর মানে প্রাকৃতিকভাবে তৈরি এরকম ভাবে যে ডে অথবা ডেট হলেই তার আগে আমরা অন প্রিপজিশন বসাবো। আমার কথা কি বুঝছো সবাই? সবাই কি বুঝতে জি পারছো? ভাইয়া। আচ্ছা, আহ দেখি একটু
বলতে বলতে একটু আগাবো। এই কাকলি আপু তুমি বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, প্রত্যয় বুঝছো তুমি? এই প্রত্যয় দুইটা ফোন দিয়ে কানেক্ট হয়েছো কেন তুমি, দুইটা দিয়ে? প্রত্যয় আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ ভাইয়া, আমার ওই একটা হলো পিসি দিয়ে ও পিসি আচ্ছা দিয়ে আচ্ছা, আর কি বুঝতে স্ক্রিন দেখছি, আর একটা হলো ওই ইয়ে ওই মোবাইল দিয়ে অডিও তে কথা বলছি আর কি। বুঝতে পারছি, মানে তুমি কথা বলার হ্যাঁ জন্য বুঝতে পারছি, হ্যাঁ। কথা বলার জন্য আরেকটাতে মানে যুক্ত হয়েছে। মাইক্রোফোনের সমস্যা ভাইয়া আর কি, আউটপুট বুঝতে নেই পারছি, কথার। বুঝতে পারছি। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো আমরা এখান থেকে এই যে আম, আবারও বলছি, মানে আমি সামনে আবার ডে আর ডেটে আসবো, কিন্তু আবার সে সময় কিন্তু ভুল বুঝতে পারি, এই জন্য বলছি এটাই নেচার, এটা এর নেচার, মানে প্রাকৃতিক ভাবেই এরকম এরকমই হবে। মানে সবসময় সে এরকম আচরণ, মানে দেখো ন্যাচারালি মানুষের যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্য কিন্তু সে দেখানোর চেষ্টা করে সবসময়। আমার ভিতরে ন্যাচারালি আমি যেরকম সেরকমটাই কিন্তু আমি চেষ্টা করবো। যখন আমি কৃত্রিম ভাবে কোনো কিছু মানুষের সামনে উপস্থাপন করবো, যারা আমাকে খুবই ভালোভাবে চেনে, যারা আমার সাথে প্রতিনিয়ত মেলামেশা করে, হ্যাঁ, তারা কিন্তু আমাকে বুঝতে পারবে যে না না আসলে প্রাকৃতিক ভাবে এরকম না। মনে করো উদাহরণ হিসেবে বলছি, কিছু মানুষের কাছে আমি খুবই ভালো মানুষ, যারা আমার সাথে, আমি যদি উদাহরণ দিই, আচ্ছা আমার কথা বাদ দিয়ে আবার অনেকে মনে করবে ভাই নিজেকে ভালো বলতেছে, হ্যাঁ, তোমাদের মধ্যে মনে করে কেউ একজন খুবই ভালো একটা ছেলে, খুবই ভালো একটা ছেলে, আমি তাকে পার্সোনালি জানি, উদাহরণ হিসেবে বলছি, তোমাদের ভিতরে কেউ একজন খুবই ভালো একটা ছেলে, পার্সোনালি আমি তাকে জানি, তার সাথে আমি চলাফেরা করি, হ্যাঁ, কিন্তু সে হঠাৎ করে যখন অস্বাভাবিক আচরণ করবে তখন কিন্তু আমি ধরে নেব না আসলে ছেলেটা এরকম না, সে কিছু সময়ের জন্য হয়তো বা অস্বাভাবিক আচরণ করছে কোনো না কোনো কারণে, কিন্তু আসলে ছেলের আচরণগুলো এরকম না। ঠিক অনুরূপভাবে এখানে আমি যে অনটা দেখালাম, এটা ন্যাচারালি সে খুবই ভালো মানুষ, অর্থাৎ ন্যাচারালি তার হচ্ছে ঠিক এরকমটাই হবে, কিন্তু কালের বিবর্তনে সে কিছু অস্বাভাবিক আচরণ করবে, সেটা আমি সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, ডে অথবা ডেটের ক্ষেত্রে আমরা এই প্রিপোজিশন গুলো ব্যবহার করি অন। এখন আসলে আমরা যদি দেখি সেটা কিন্তু একটা নির্দিষ্ট দিন অথবা তারিখ হবে। এবার আমি যদি ন্যাচারাল আর একটা প্রিপোজিশন যদি দেখি ইন, সার্টেন ইয়ার, মানে নির্দিষ্ট যদি কোনো সাল হয়, নির্দিষ্ট কোনো সাল বা বছর যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করবো। এটা এর হলো নেচার, একটা প্রাকৃতিক ভাবে এটা, মানে এর অরিজিনাল বৈশিষ্ট্য এটা। সেটা কি, যেমন ইন 1971, ইন 1998, ইন 2021, এই যে এরকম যদি কোনো একটা সাল যদি হয়, তাই সেই সালের আগে আমরা বসাবো ইন প্রিপোজিশন। তো সালের ক্ষেত্রে আসলে অন্য প্রিপোজিশন ব্যবহার হয় না বললেই চলে, সালের ক্ষেত্রে হয় না বললেই চলে, সালের ক্ষেত্রে এটা আসলে নির্দিষ্টই থাকে, মানে এ অস্বাভাবিক আচরণ করে না বললেই চলে, সবসময় তার যে নেচার আছে সে নেচার নিয়ে সে থাকে। কথা মনে বুঝতে পারছো? সালের ক্ষেত্রে আমরা অন্য প্রিপোজিশন সচরাচর ব্যবহৃত হয় না, সচরাচর, মানে আমি কিন্তু একদম ধরাবাঁধা ভাবে বলিনি যে হবেই না, হতে পারে, কিন্তু ন্যাচারালি তার নেচার যে আচরণ সেটাই সে করার চেষ্টা করে। এরপরে যদি আমি যদি বলি টাইমের ক্ষেত্রে, এ সার্টেন টাইম, একটি নির্দিষ্ট সময় যদি হয়, তাহলে নির্দিষ্ট সময় নেচার হচ্ছে তার আগে এক প্রিপোজিশন হবে। অস্বাভাবিক কোনো কিছু যদি না ঘটে তাহলে সেখানে এক প্রিপোজিশন হবে। এখন দেখো আমরা ইন, অ্যাট এবং অন, এই তিনটা হচ্ছে টাইমের ন্যাচারালি প্রিপোজিশন, ইন, অ্যাট, অন। কিন্তু কালের বিবর্তনে তারা কিছু বা কোনো না কোনো সিচুয়েশনের ক্ষেত্রে তারা কিছু অস্বাভাবিক আচরণ করতে পারে। আগে আমরা নেচার বৈশিষ্ট্যের উপরে একটা উদাহরণ দেখে ফেলি। যেমন আমি ন্যাচারালি তোমাকে বলছি, একদম স্বাভাবিকভাবে আমি তোমাকে বললাম যে আহ তোমাদের এক্সাম 12 তারিখে হবে, 12ই আগস্টে তোমাদের এক্সাম হবে, তাহলে এটাকে যদি আমি ট্রান্সলেশন করি, ইয়োর এক্সাম, ভয়েস ইউজ করে করতেছি, ভয়েস যেহেতু এখনো করেনি তোমাদের, এটা ট্রান্সলেশন হলো কিভাবে সেটা এখন মাথার মধ্যে ঢোকানোর দরকার নেই, ঠিক আছে? ইয়োর এক্সাম উইল বি হেল্ড, আমি ভয়েস শেখানোর পরে একদম পুরোপুরি সেন্টেন্স তৈরির যে পূর্ণাঙ্গটা সেটা আসবে ইনশাল্লাহ। ইয়োর এক্সাম উইল বি হেল্ড। এবার দেখো আমি সময়টা বসাবো কিন্তু কবে, 12 তারিখে, অন 12 আগস্ট। এখন আমি টাইমটাও উল্লেখ করে দিতে যাচ্ছি, সকাল 10টার সময়, অ্যাট
10 AM। দেখো আমি সময়টাও কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। আমার লেখা কি দেখা যাচ্ছে? লেখা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া জি দেখা ভাইয়া। জি যাচ্ছে। ভাইয়া। দেখো আমি বললাম যে 12 তারিখে সকাল 10টায় তোমাদের এক্সাম হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো যে 12 তারিখে সকাল 10টায় এক্সাম হবে। এখানে দুইটা সময় আছে, একটা হলো তারিখ, আরেকটা হলো টাইম। ঘড়ির কাঁটা টাইম একটা, আরেকটা হচ্ছে তারিখ। মানে এখন বলতে পারে যে ভাই আমরা সময় বলতে তো শুধুমাত্র ঘড়ির কাঁটার সময়কে বলি না, ডেট যেটা সেটাও কিন্তু সময়ের মধ্যেই পড়ে, আবার দিন যেটা সেটাও কিন্তু সময়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমি এখানে যে কথাটা বলেছি 12 তারিখে সকাল 10টায় তোমার এক্সাম হবে, এটা একদম নেচার কথা। এখানে যে সময়টা বলেছি এটা একদম নেচার সময়, নেচার। কিন্তু নেচার কোনটা নয়, মানে কোনটা প্রাকৃতিক ভাবে নয়, সেটা হচ্ছে আমি বললাম সকাল 10টার মধ্যেই তোমাদের এক্সাম হবে। সকাল 10টার মধ্যেই তোমার এক্সাম হবে। আনুমানিক সকাল 10টার দিকে তোমাদের এক্সাম হতে পারে। আমি কিন্তু এখানে দেখো আনুমানিক হিসেবে বলছি, প্রায় সকাল 10টার দিকে। তুমি আমার সাথে দেখা করবা আনুমানিক সকাল 10টার দিকে। হুম, আমি আজকে রাতে ঘুমিয়ে যেতে যাবো ওই প্রায় 10টার কাছাকাছি, এরকম সময় দিকে আমি আজকে রাত্রে ঘুমাতে যাব। আহ আমি 12 তারিখের কাছাকাছি সময়ে ঢাকাতে আসবো। 12 তারিখের কাছাকাছি সময়, মানে একদম শিওরলি বলছি না যে 12 তারিখেই, 12 তারিখের মধ্যে আমি ঢাকাতে যাব। তারপর শনিবারের ভিতরে আমি তোমার সাথে দেখা করব। আমি কথা দিচ্ছি রবিবারের ভেতরেই তোমার সাথে দেখা করবো, আমার কথার কোনো নড়চড় হচ্ছে না। এই যে এই যে দেখো এরকম যেগুলো, এগুলা কিন্তু এই সময়গুলোর ডেট, তারপর হচ্ছে ডে এবং টাইম, এইগুলার কিন্তু তোমার হচ্ছে মানে তাদের কিছু অস্বাভাবিক আচরণ। কিন্তু একদম তুমি স্বাভাবিকভাবে যেই কথাগুলো বলতে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অ্যাট, অন এবং ইন, এই প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করবো, যেটা যে একটু আগে দেখলাম। এখানে আমি যে কথাটা বলেছি যে 12 তারিখ সকাল 10টায় তোমাদের এক্সাম হবে, এটা একদম এই যে সময় আমরা এখানে ব্যবহার করেছি তারিখ এবং টাইমটা, এটা একদম নেচার যে কথাটা সেই কথাটা এখানে আসছে, এই জন্য আমরা এখানে অ্যাট এবং অন প্রিপোজিশন ব্যবহার করলাম। আমার কথা কি বুঝতে পারছো আমি আসলে কি বলছি তোমাদের? বুঝছো কি সবাই? জি জি ভাইয়া। সবাই বুঝতেছো? এই মাঝখান জি থেকে জি ভাইয়া। ভাইয়া। জি ভাই। আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসো আমরা এটা যদি মোটামুটি যদি উদাহরণ যদি দেখে ফেলি, এবার আসো আমরা কিছু এদের অস্বাভাবিক কিছু আচরণ দেখে ফেলি। আসো কি অস্বাভাবিক আচরণ এরা করে। প্রথমে মানে সবার জন্য কিন্তু কথাটা সেম, এটা টাইম বলো অথবা ইয়ার বলো অথবা ডে বলো অথবা ডেট বলো, সবার জন্য কথাটা সেম। যখন অস্বাভাবিক আচরণ করে, অস্বাভাবিক আচরণ করার সময় এইগুলার ক্ষেত্রে যেটা হওয়ার কথা সেটা না হয় অন্য প্রিপোজিশন হয়ে যায়। যেমন আমরা টাইম এবং ডেট এবং ডে, এই তিনটার কথা যদি বলি, টাইম অথবা ডেট অথবা ডে, এই তিনটার কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে দেখো টাইমের আগে আমরা ব্যবহার করি অ্যাট, ডেটের আগে আমরা ব্যবহার করি হচ্ছে অন, ডে এর আগে আমরা ব্যবহার করি অন। কিন্তু অ্যাট এবং অন না হয় অন্য কিছু হতে পারে। যখন সেই অস্বাভাবিক আচরণগুলো কি, নাম্বার 1, খাতায় তোমরা একটু নোট করে নিও, আমি এখানে লিখছি না, যে কোন একটা সময়ের ভেতরে বোঝাচ্ছে, কোন একটা সময়ের ভেতরে অথবা কোন একটা ডেটের ভেতরে, মানে কোন একটা সময়ের মধ্যে, কোন একটা তারিখের মধ্যে, কোন একটা দিনের মধ্যে বোঝাচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইন প্রিপোজিশন। কোন একটা সময়ের ভেতরে বোঝাচ্ছে। এখন সময়ের ভেতরে মানে সময়ের মধ্যে বলতে মানে একটা দিনের মধ্যে বলতে এরকম না যে হচ্ছে আজকের মধ্যে, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে শনিবারের মধ্যে, রবিবারের ভিতরে, হ্যাঁ, বা 12 তারিখের ভিতরে বা 10 তারিখের ভিতরে। যেমন আমি যদি বলি 12 তারিখের ভিতরে আমি তোমাদের একটা এক্সাম নিব, আই উইল টেক এক্সাম ইন 12 আগস্ট, এটা কিন্তু হতে পারে। যে দেখো আমি একটা আরেকটা উদাহরণ এখানে লিখতে পারি যে 12 তারিখের ভিতরে আমি তোমাদের এক্সাম নেবো, এখানে আমি তখন আমাদের কথা আসবে আই উইল টেক এক্সাম, এখানে আমি যদি বলি অন 12 আগস্ট, অন 12 আগস্ট যদি বলি, তখন এর মিনিংটা কি দাঁড়াবে জানো? 12 তারিখে আমি তোমাদের একটা এক্সাম নিব। আমি যদি লিখি আই উইল টেক এক্সাম অন 12 আগস্ট,
এর মিনিংটা হবে 12ই আগস্ট আমি তোমাদের একটা পরীক্ষা নিব, কিন্তু আমি তো আসলে তা বলি না, আমি বলেছি 12 তারিখের মধ্যে আমি তোমাদের একটা এক্সাম নিব। যদি এখানে অন ব্যবহার করি তাহলে এই 12 তারিখটা তার নেচার যে আচরণ সেটা প্রকাশ করবে। 12 তারিখে আমি তোমার একটা এক্সাম নিব। কিন্তু আমি যখন এখানে অন ব্যবহার না করে যখন এখানে আমি ইন ব্যবহার করে ফেলবো, এর অর্থ দাঁড়াবে 12 তারিখের ভেতরে আমি তোমাদের একটা এক্সাম নিব। আমি যদি বলি 12 তারিখে তোমাদের একটা এক্সাম নিব, এটা দ্বারা বোঝাবে আমি 12 তারিখেই নিব, মানে নির্দিষ্টভাবে আমি 12 তারিখ বলেছি। কিন্তু আমি যদি এখানে বলি ইন 12 তারিখের ভেতরে আমি তোমাদের একটা এক্সাম নিব, আমার এই কথা দ্বারা তোমরা কি বুঝবে? সেটা 12 তারিখে হতে পারে, 11 তারিখে হতে পারে, 10 তারিখে হতে পারে, নির্দিষ্ট সময় বলিনি, কিন্তু 12 তারিখ ক্রস করবে না। 12 তারিখ ক্রস করবে না। আমার কথা কি বুঝছো কি বললাম? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝছো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ফারজানা আপু বুঝতে পারছো? জি ভাইয়া। রাকিব বুঝছো? রকিব, এই দেখো ছেলেটা কানেক্টে ভাইয়া। ঘুমাচ্ছে। না ভাইয়া ঘুমাই না। এই রনি, তোমার মাইক্রোফোন কি ঠিক হয়েছে? রনি, ঘুমাই গেছে নাকি আল্লাহ? ক্লাসে ঘুমানো যাবে না কিন্তু, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ভাইয়া গ্রামে আছে তো নেট খুব কম পায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখানে ঠিক অনুরূপভাবে আমি যেখানে তারিখের কথা বললাম, টাইমের ক্ষেত্রেও ঠিক সেম কথা। হ্যাঁ, টাইমের ক্ষেত্রেও ঠিক সেম কথা। আমি যদি বলি যে আমি 10টায় আসবো, তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা এখানে কি বলবো? আমি 10টার সময় আসবো, তাহলে I will come at 10 AM। আমি সকাল 10টায় আসবো, এটা ন্যাচারাল, আমি 10টায় আসবো, মানে 10টায়, আমি 10টায় বলেছি 10টায়। কিন্তু এখন আমি যদি বলি এখানে যদি একটা ইন প্রিপোজিশন যদি ব্যবহার করতাম, মনে করো আমি কোথাও তাহলে টিউশনি করাই। 10টার মধ্যে বোঝাবে। হ্যাঁ, আমি মনে করো কোথাও টিউশনি করাই, মনে করো তোমাদের ভিতরে তোমরা যারা আছো তোমাদের কাউকে মনে করো আমি বাড়িতে যে পড়াই, উদাহরণ হিসেবে বলছি। এখন আমি যে তোমাকে যে বাড়িতে যে পড়াই, তো বাড়িতে যে পড়ানোর ক্ষেত্রে এখন তুমি আমাকে জিজ্ঞাসা করলে ফোন করে, ভাইয়া আপনি কালকে কখন আসবেন? আমি যদি বলি যে I will come at 10 AM, এর মানে তুমি বুঝে নিবা যে মানে এখানে ইন না ব্যবহার করে আমি যদি অ্যাট ব্যবহার করি, এটা যদি বলে I will come at 10 AM, আমি এটা দ্বারা তুমি বুঝবা ভাইয়া সকাল 10টায় আসবে। তার মানে তুমি 10টার আগে, মানে তুমি এরকম না যে সকাল 9টার সময় পড়ার টেবিলে বসে থাকবা ভাইয়া মনে হয় কখন আসবে কখন আসবে। যদি বলি 10টা, তার মানে বুঝেই নিচ্ছ তুমি 10টায় আসবে। কিন্তু আমি যদি এখানে অ্যাট ব্যবহার না করে যদি ইন ব্যবহার করি, I will come in 10 AM, এর মানে 10টার ভেতরে আসবো। হ্যাঁ,